পিডিএফটা দেখছিলা? সবাই পিডিএফটা দেখছিলা? জি স্যার। জি দেখছিলাম স্যার, স্যার। দেখছি মোটামুটি। কোনো অসুবিধা হচ্ছে কি কোশ্চেন বুঝার? ফোর ইয়ার্স লতে ওই কে এর আগে মাইনাসটা কি জন্য? কোথায়, কোন জায়গায়? পেজ নাম্বার বলো। 1 নাম্বার শিট না 2 নাম্বার শিটটাতে? দুই সেকেন্ড নাম্বার সিটে, শিটে 2 নাম্বার পেজ। 2 নাম্বার পেজ। 2 নাম্বার পেজ। আচ্ছা, তোমার প্রথম শিটে দেখছিলা? ফার্স্ট শিট জি দেখছিলা? স্যার, প্রথম সিটেও। স্যার জি স্যার। প্রথম শিটে ওটা সূত্র আছে। তো ওখান থেকেই আসছে মাইনাসটা। কিন্তু মাইনাসটা মাইনাস তো আসার কারণ থাকে স্যার, যে দুঃখিত। কি কারণে মাইনাসটা। মাইনাসের এখানে মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে আমার এটা কিসের জন্য, প্রথম কথা হচ্ছে কিসের জন্য এটা? স্যার কন্ডাকশন। কন্ডাকশনের জন্য। কন্ডাকশনের ইয়াটা কি, মানে বেসিক লটা কি? মানে ফোর ইয়ার্স লটা জানতে চাচ্ছেন স্যার নাকি? না না, বেসিক লটা কি? কন্ডাকশন মানে কোথায় কন্ডাকশন হয়? স্যার মেটাল। হ্যাঁ, কন্ডাকশন। আমি কিভাবে বুঝবো এটা কন্ডাকশন হচ্ছে না কনভেনশন হচ্ছে না রেডিয়েশন হচ্ছে? কন্ডাকশনের ক্ষেত্রে একটা মিডিয়াম থাকবে, ওটা স্থির থাকবে, এবং যে হিটটা দেওয়া হবে ওটা হলো হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের মধ্যে হবে। হুম, তারপর? আর কি? আর ইয়া কি থাকবে, ফ্লুইড কি থাকবে? ফ্লুইড বা মিডিয়াম কি থাকবে? স্টেশনারি ফ্লুইড, স্থির থাকবে, এটা ফ্লুইড বা মিডিয়াম দুইটাই, আচ্ছা, মুভমেন্ট করবে না। মুভমেন্ট করবে না। আর হিট কি হচ্ছে এখানে? হাই টেম্পারেচার থেকে লো লো টেম্পারেচারে। টেম্পারেচার। আচ্ছা, হাই টেম্পারেচার থেকে এখন লো টেম্পারেচারে যখনই হিটটা আসতেছে, তা হিটটা ফ্লো হচ্ছে না? জি স্যার। আচ্ছা, প্রবাহ তো অবশ্যই হবে স্যার। এই হিটটা যখন ফ্লো হচ্ছে, এই হিটটা ফ্লো হওয়ার জন্যই এই মাইনাসটা। হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যখন হিটটা ফ্লো হচ্ছে, ঠিক আছে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যখন হিটটা ফ্লো হচ্ছে, আর যেহেতু মিডিয়ামটা স্থির, মিডিয়ামের এক জায়গা থেকে আরেক জায়গায় হিটটা যাচ্ছে, এইটার জন্য এই মাইনাস। কারণ যখন তুমি মাইনাসটা দিয়ে কাজ করবা ইয়াতে প্রবলেমের ক্ষেত্রে, তখন দেখবা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যদি মাইনাসটা না দাও, তখন প্লাসটা, মানে টেম্পারেচার, হিট বা কন্ডাকশন রেট, এগুলো মাইনাস দেখাবে। যখন প্রবলেম করবা তখন ম্যাক্সিমাম বুঝতে পারবা। যদি এই মাইনাসটা, স্যার এটা তো, বলো। স্যার এটা তো হাই টেম্পারেচার থেকে লো টেম্পারে যাচ্ছে, মানে আমি তো হাই টেম্পারেচারে, টেম্পারেচার আমি থেকে বলি লো টেম্পারেচারে, টেম্পারেচারটা মাইনাস এইখানে করছি। টেম্পারেচার মাইনাস হয়ে যাচ্ছে না, কমে যাচ্ছে না, ডিপ্রেশন হচ্ছে না, টেম্পারেচার লস হচ্ছে না? হ্যাঁ জি স্যার, সেটা তো অবশ্যই। এই টেম্পারেচার জি লসের স্যার। জন্যই মাইনাসটা, এই লসটাকে ইন্ডিকেট ও করার আচ্ছা, জন্যই জি স্যার, মাইনাসটা। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছি স্যার। জি স্যার। ঠিক আছে, আর যে দেখো প্রথমেই আছে আমার এই 2 নাম্বার পেজে, দেখো রেট অফ হিট ট্রান্সফার, রেট অফ হিট ট্রান্সফার আউট, ইন আর আউট। ঠিক আছে, ইন করতেছে কত আর আউট হচ্ছে কত, এই দুটার যে ডিফারেন্স, সেটার জন্যই আমার এই মাইনাসটা চলে আসবে। ওকে? জি স্যার, বুঝতে আর পেরেছি। মাইনাসটা না থাকলে, ওই মাইনাসটা দেওয়ার জন্যই আমার হিট ট্রান্সফার কত হচ্ছে, কিভাবে হচ্ছে, লসটা কিভাবে হচ্ছে, সেটা ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, আর কিছু? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার ওই যে স্টিডি অপারেশন, এটা কি একটু যদি বুঝাই দিতেন। কোথায়, কত নাম্বার? স্যার ওখানে আছে, 2 নাম্বার পেজে আছে স্যার, যে ফর স্টেডি অপারেশন। আচ্ছা, স্টেডি অপারেশনটা কি স্টেডি আসলে অপারেশন মানে স্টেডি ফ্লো। আগে এটার কয়েকটা টার্মস আছে, তোমার এটা ফ্লুইড মেকানিক্স পড়তে হবে। ফ্লুইড মেকানিক্সে ফ্লুইডের কয়েকটা টার্ম আছে, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে স্টেডি ফ্লো, নন স্টেডি ফ্লো, টার্বুলেন্ট ফ্লো,
ঠিক আছে। তারপর টার্বুলেন্ট ফ্লো আছে, তারপর বাউন্সি ফ্লো আছে, এই টাইপের অনেক কয়েকটা টার্মস আছে। আচ্ছা, স্টেডি ফ্লো হচ্ছে এমন একটা ফ্লো, যদি আমি ফ্লুইডের ক্ষেত্রে বলি, সময়ের সাথে সাথে ফ্লোয়ের কোনো পরিবর্তন হবে না। আবার বুঝো, সময়ের সাথে সাথে ফ্লোয়ের কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে স্টেডি ফ্লো। মানে ধরো একটা পাইপ দিয়ে সময়ের সাথে সাথে যে কোনো দৈর্ঘ্যে আর কি, ধরো একটা পাইপ দিয়ে একটা জায়গায় তুমি মেজার করলা, এনিহাও মেজার করলা প্যারানোমিটার দিয়ে বা ম্যানোমিটার দিয়ে, যেখানে ফ্লো হচ্ছে ধরো 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার কি পার সেকেন্ড, ধরো এক্স অংশে। কিছুক্ষণ পর ওয়াই অংশে যায় তুমি মেজার করবা, যদি সেখানেও তুমি 3 মিটার কিউব পার সেকেন্ডই পাও, সেটা হচ্ছে স্টেডি ফ্লো। বুঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। মানে একটা টেপ ছাড়লা, টেপটা দিয়ে যদি সব সময় একই পরিমাণ পানি পড়তে থাকে, যে কোনো সময় তুমি মাপো, সেটাই হচ্ছে স্টেডি ফ্লো। জি স্যার, বুঝতে পেরেছি। ফ্লোটা থাকবে মানে সমান থাকবে স্থির তো সব না, মানে সময়, সমান বেগে চলবে। মানে সমান, একই ধারাবাহিক ভাবে চলবে। ধারাবাহিকতা ঠিক থাকবে, যে কোনো সময় মাপো ধারাবাহিকতা ঠিক থাকবে। ওখানে বলছে যদি স্টেডি ফ্লো, আমার যদি স্টেডি ফ্লো হয়, তাহলে তো আমার কোনো ডিফারেন্সে হবে না, তো জিরো হয়ে গেল গোটাটাই। ইন আর আউটের যদি কোনো ডিফারেন্স না থাকে, তাহলে কি জিরো হবে না দুটার? মানে আমি যাই দিচ্ছি তাই বাইর হচ্ছে, তাহলে দুটার মধ্যে কোনো চেঞ্জ হইলো? হুম, না স্যার, না ওই স্যার। জন্য জিরো। সেম থেকে সেম মাইনাস করে শূন্যই হবে স্যার। ওই জন্য স্যার জিরো। অনেক স্টেডি ফ্লো। বলতেছে ওকে আচ্ছা, এটা অ্যালাউ ফ্লুইড করতে। মেকানিক্স তোমাদেরকে পড়তে হবে, ফ্লুইড মেকানিক্স কিছু টার্ম আছে, আমি তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? ফ্লুইড স্যার মেকানিক্স, হ্যাঁ বলো। অনেক বলতেছে ওকে অ্যালাউ করতে। অনেক, কই অনেক? ও অনেক আছে, হ্যাঁ, বুঝতে পারিনি। আচ্ছা, আর কেউ আছে? হ্যাঁ, অনেক হয়েছে। ওকে, তারপর আর কোনো প্রবলেম? ইকুয়েশনগুলো ভালো মতো পড়তে হবে, মানে টার্মগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, যে টার্মগুলো কেমন, যে তোমার রেজিস্ট্যান্সের জন্য কি আসতেছে, কন্ডাকশনের জন্য কনভেনশনের জন্য কি আসতেছে, কন্ডাকশনের জন্য কি আসতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে, নাহলে পরবর্তীতে যখনই আমরা আগাবো, তখন তোমরা আর মনে রাখতে পারবা না, মানে ইকুয়েশনগুলো মিলাইতে পারবা না, ঠিক আছে? জি স্যার। ওকে, আর তাহলে থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্টটা আরেকবার যদি বোঝাইতেন খুব ভালো হতো স্যার। থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স না থার্মাল রেজিস্ট্যান্স, কোনটা? থার্মাল রেজিস্ট্যান্স 6 নাম্বার পেজে স্যার। 6 নাম্বার পেজ, থার্মাল রেজিস্ট্যান্স। এই থার্মাল রেজিস্ট্যান্স তোমরা আগের ভিডিওটা দেখোনি, আমি ভিডিওটা দিয়ে দিছি, ভিডিওটা তো দিয়ে দিছি, আগের ভিডিওটা দেখো। স্যার লিঙ্কটা লিঙ্ক তো ওই সেম লিঙ্ক আগের, আমার নাম দিয়ে সার্চ দাও, পেয়ে যাবা। ওয়েট, জি স্যার জি আসছে। স্যার। আসছে ধন্যবাদ। আচ্ছা, আমি করি, শুরু করি। তো আমি মাল্টিপল প্ল্যান লেয়ার পর্যন্ত পড়েছিলাম আমরা, তাই না? এটাও দেখছিলাম থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স। দেখো এখানে দুই ধরনের ওয়াল দেখাচ্ছে, ঠিক আছে? এটা লেয়ার 1, এটা লেয়ার 2, এটাও লেয়ার 1, এটা লেয়ার 2, ঠিক আছে? তো একটা লেয়ার খুব ভালো মতো স্ম্যাশ করা, মানে কোনো ডিফারেন্স নাই দুটা ওয়ালের মধ্যে, কোনো এয়ার গ্যাপ নাই, কোনো ধরো নেই, রাফনেস নাই, কোনো
কোনো মানে মাইক্রোস্কোপিক ইয়ার নেই, স্পেস নেই, ঠিক আছে? তাহলে এই ধরনের যদি লেয়ার হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, যে এখানে যে টেম্পারেচারটা থাকবে, এখানে যে টেম্পারেচারটা থাকবে এখানেও সেই সেম টেম্পারেচার থাকবে, মানে T1 = T2, নো টেম্পারেচার ড্রপ, ঠিক আছে? আরেক ধরনের লেয়ার, ঠিক আছে, দুটা খুব ভালো না, দুটা ওয়ালের মধ্যে কিন্তু আমরা যদি বলি যে ইয়া না, একবার প্লেন না, তাই না? ওয়াল কি প্লেন? ওয়াল প্লেন হয় না, না। রাফনেস থাকে। আচ্ছা, রাফনেস থাকার জন্য এখন কি হচ্ছে, দুটা ওয়ালকে যদি পাশাপাশি রাখি তাহলে দেখা যাবে তাদের মধ্যে মাইক্রোস্কোপিক কিছু কি থাকবে, গ্যাপ থাকবে, ঠিক আছে? মাইক্রোস্কোপিক গ্যাপ কেমন থাকবে, ধরো যে এরকম গ্যাপ থাকবে, তাই না? এরকম গ্যাপ থাকবে না? দুটার যদি জি ইয়া স্যার। করে বড় করে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এরকম গ্যাপ থাকবে, তাহলে দেখা যাবে এখানে কিছু টেম্পারেচার ড্রপ হয়, মানে এখানে দেখা যাচ্ছে কোনো টেম্পারেচার ড্রপ হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় কিছু টেম্পারেচার ড্রপ হয়। টেম্পারেচার ওই ড্রপটা কই যায়, এই গ্যাপগুলোর মধ্যে চলে যায়, ঠিক আছে? এখন এই গ্যাপগুলোর মধ্যে টেম্পারেচারটা গেলে কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, এটা একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টটা দেখো, থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য এইটা ব্যবহার করা হয়। তো এখানে কি কি আছে, কি কি ম্যাটেরিয়াল আছে বা এর পার্টসগুলো কি কি? এখানে অ্যাপ্লাইড লোড, মানে এই জায়গায় আমরা লোডটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে? এই জায়গায় কি আছে, লোডিং শ্যাফট। শ্যাফট মানে কি, যেটা শ্যাফট মানে কি, শ্যাফট হচ্ছে যা যেটা মুভমেন্ট করা যাচ্ছে, মানে যার উপরে কোনো কিছু আমরা দিচ্ছি, ঠিক আছে? এটার নাম হচ্ছে লোডিং শ্যাফট, মানে এর উপর আমরা লোড দিব। কি লোড দিব, মানে দেওয়ালে ধরলাম, ধরো একটা দেয়ালে ধরলাম, তো এটা ওইভাবে দেয়ালে লাগাই দিলাম। আচ্ছা, আর কি কি আছে আর পার্টসগুলো দেখি। অ্যালাইনমেন্ট কলার, টপ স্পেস, টপ প্লেট, স্টিল বল, ঠিক আছে? এই যে এখানকার ইয়ার নাম হচ্ছে স্টিল বল, পেন্সিল, হিটার্স ব্লক, আপার টেস্ট স্পেসিমেন, লোয়ার টেস্ট স্পেসিমেন, লোয়ার হিট ফ্লাক্স মিটার, ঠিক আছে? থার্মোকাপলস, ইন্টারফেস, আর কি আছে, কোল্ড প্লেট, লোড সেল, স্টিল বল, bottom plate, belcher base plate are called fluid. Okay, a typical experimental setup for the determination of thermal contact resistance. এটা কোশ্চেন আসতে পারে যে একটা থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সের ফিগার ড্র করো। ওকে, আসার মতো আর কি। তোমরা আগের কোশ্চেন দেখো, যদি থাকে তাহলে মনে করবা যে আসতে পারে, সম্ভাবনা আছে। ওকে, কি জিনিসটা, হোয়েন টু সাচ সারফেস আর প্রেসড অ্যাগেন্স্ট ইচ আদার, দুটা সারফেস আমরা একসাথে লাগাই দিলাম, জোড়া লাগাইলাম, দুটা ওয়াল, ঠিক আছে? একটা ওয়াল থেকে 1 মিটার করে কেটে ধরো দুটা ওয়াল একসাথে লাগাই দিলাম, ঠিক আছে? দ্য পিক ফ্রম গুড ম্যাটেরিয়াল কন্ট্যাক্ট বাট দ্য ভ্যালি ফ্রম দ্য ভলিড ফিল্ড উইথ দ্য এয়ার, ঠিক আছে? গুড ম্যাটেরিয়াল কন্ট্যাক্ট, যদি ম্যাটেরিয়ালটা খুবই ভালো হয় তাহলে কন্ট্যাক্টটা খুবই ভালো হবে, বাট দ্য ভ্যালিস মানে কি, ভ্যালিস মানে কি, দূষিত। উপত্যকা, ভ্যালি, সিলিকন ভ্যালি বলি না, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। উপত্যকা মানে কি, মানে বিস্তৃত অংশ, ঠিক আছে? আর ভয়েডস মানে কি, এই ভয়েডস মানে কি, VOIDS, শূন্যস্থান। রাইট, শূন্যস্থান। তাহলে এই যে বিস্তৃত যে এরিয়াটা থাকতেছে সেই এরিয়ার মধ্যে যে শূন্যস্থানগুলো থাকবে সেই শূন্যস্থানগুলো কী দিয়ে পূরণ হবে, এয়ার দিয়ে, ফিল্ড উইথ এয়ার। দিস নিউমেরিয়াস এয়ার গ্যাপস অফ দ্য ভেরিয়িং সাইজ অ্যাক্ট অ্যাজ অ্যান ইনসুলেশন, এগুলো কী হিসাবে কাজ করতেছে, ইনসুলেশন হিসেবে কাজ করতেছে, বিকজ অফ দ্য লো থার্মাল কন্ডাক্টিভিটি অফ এয়ার, এয়ারের থার্মাল কন্ডাক্টিভিটি কি, অনেক লো, এই জন্য এটা ইনসুলেশন হিসাবে কাজ করতেছে। শীতকালীন দেশে যেসব দেশ শীতকাল প্রধান দেশ, সেসব দেশে কি করা হয় জানো, বাড়ির ওয়ালের মাঝে একটা গ্যাপ রাখা হয়। আমরা যেমন বাড়ি করছি না, ইটের পর ইট গাঁথনি দিয়ে, ওদের ওখানে দুটা ওয়াল করা হচ্ছে, মাঝখানে পুরো একটা গ্যাপ থাকে, স্পেস থাকে এয়ারের, ঠিক আছে? কোনো কিছু থাকে না, তাহলে কোনো কিছু না থাকলে কি থাকবে সেখানে, এয়ার থাকবে। কেন করা হয়,
বাইরের যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটা ভিতরে প্রবেশ করতে পারে না। বাড়ি, ঘর, রুম এগুলো কি থাকে? হিট থাকে। ঠিক আছে? কেমন আরেকটা উদাহরণ বলি। কোল্ড স্টোরে গেছো তোমরা কখনো? না স্যার। আচ্ছা, ওই শিটগুলো দেখছো? ওই যে ফোমের শিটগুলো, ধরো ওই যে কি বলবো, এই যে এখন ম্যাক্সিমাম যেগুলো হ্যাপি বার্থডে লেখে আর কি, যেগুলো কাটে আর কি, কি শিট বলে ওগুলোকে? জি জি স্যার। স্যার, দেখছি স্যার। আচ্ছা, ওই কোল্ড স্টোরেজ করে কি এই ওয়ালগুলো আছে না, এই শিটগুলো বা ফোম দিয়ে সবগুলো প্যাক করা থাকে। ফলে ভিতরে যে কোল্ডটা থাকে সেই কোল্ডটা আর বাইরে আসে না। এটা এক ধরনের ইনসুলেশন। এটাকে বলা হয় ইনসুলেশন। অত দূর না, তুমি বাসার একটা ফ্রিজ দেখো। বাসার ফ্রিজ যখন নষ্ট হয় বা যখন ফেলে দেয়, তুমি বাইরে যখন দেখবা ফ্রিজের গায়ে পঞ্চ থাকে না, ওই স্টিলের বা লোহার ভিতরে, দেখছো কি কখনো? জি স্যার। ওইটা হুম। ইনসুলেশন। ওইটা হচ্ছে ইনসুলেশন। ইনসুলেশন কি করে? গরমটাকে বাইরে যেতে দেয় না, আর বাইরের ইয়াকে ভিতরে আসতে দেয় না। ঠিক আছে? এটাকে বলা হয় ইনসুলেশন। আচ্ছা, দাস অ্যান ইন্টারফারেন্স অফার সাম রেজিস্ট্যান্স টু হিট ট্রান্সফার। এই রেজিস্ট্যান্স, এই ইনসুলেশনটা কি করে? হিট ট্রান্সফারে বাধা প্রদান করে। অ্যান্ড দাস রেজিস্ট্যান্স পার ইউনিট ইন্টারফারেন্স এরিয়া ইজ কল্ড থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স। তাহলে এই পার ইউনিট এরিয়ার যে বাধা প্রদান করতেছে এটাকে কি বলা হয়? থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স কাকে বলে? যদি বলে তাহলে এটার দিতে হবে। আর ড্র এ টিপিক্যাল ফিগার। তোমাকে যদি ফিগার আর্ট করতে বলে তখন এটা ফিগারটা ড্র করতে হবে উইথ স্পেসিমেন, মানে প্রতিটা পার্টসের নাম দেখায়। ঠিক আছে? আচ্ছা, দ্য ভ্যালু অফ থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন, এই থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স কীভাবে কিসের উপর ডিপেন্ড করে? সারফেস রাফনেস। রাফনেস যত বেশি হবে, ইনসুলেশন তত বেশি হবে, তাই না? এই থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা তত বেশি হবে। মেটেরিয়ালসের প্রপার্টিস উপর, কি মেটেরিয়ালস দিয়ে তৈরি? যদি প্লেন শিট যদি দিয়ে তৈরি হয় তাহলে এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। যদি এই যে ইট টিট এগুলো দিয়ে সব দিয়ে যদি মানে এর মধ্যে রাফনেস থাকে তাহলে এটার মধ্যে রেজিস্ট্যান্স থাকবে, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স থাকবে। টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যাট দ্য ইন্টারফেরেন্স, টেম্পারেচার আর প্রেশারের উপর নির্ভর করবে। টাইপ অফ ফ্লুইড ট্যাপড বাই দ্য ইন্টারফারেন্স, কী ধরনের ফ্লুইড সেটা ট্যাপ হয়ে আছে তার উপর নির্ভর করবে। যদি সেটা ওয়াটার থাকে টেম্পারেচারটা একটু বাড়বে, কারণ এয়ার হচ্ছে থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স খুবই কম, তাই না? বুঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা। দি থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স ক্যান বি মিনিমাইজ। এই থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সকে আমরা কীভাবে মিনিমাইজ করতে পারি? থার্মাল গ্যাসেস সাচ অ্যাজ সিলিকন অয়েল, ঠিক আছে, সিলিকন অয়েল ইউজ করে এ বেটার কন্ডাক্ট গ্যাস সাচ অ্যাজ হিলিয়াম অর হাইড্রোজেন, এ সফট মেটালিক ফয়েল সাচ অ্যাজ টিন, সিলভার, কপার, নিকেল, অ্যালুমিনিয়াম। এগুলো দিয়ে আমরা থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা মিনিমাইজ করতে পারি। আচ্ছা, থার্মাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা এখন কীভাবে কাজ করে? আমি তো জানি দুটো একটা টেম্পারেচার, ধরো এই কিউ একটা টেম্পারেচার, দুটো ওয়ালের মধ্যে কন্ট্যাক্ট হলো, তাহলে কন্ট্যাক্টের সাথে কি তৈরি হবে? গ্যাপ তৈরি হবে। গ্যাপটা। গ্যাপটা থাকবে, এই দুটার যোগফলই তো এটা, তাই না? এই দুটার জি স্যার। যোগফলই তো এটা। আচ্ছা, কিউ ইকুয়াল টু আমরা জানি কন্ট্যাক্ট ইয়ার জন্য আমরা কি জানি? এসি এ ডিটি। ওকে, আবার এসি ইকুয়াল টু কি জানি? আগে পড়ে আসছি কিউ এ বাই, এই যে এসি ইকুয়াল টু কি আসতেছে? কিউ বাই এ ডিভাইড বাই ডি টি। ঠিক আছে? আচ্ছা, কন্ডাকশনের জন্য আমরা সূত্র কি জানি? বলো, কন্ডাকশন না কনভেনশন? এটা কনভেনশন হচ্ছে। কনভেনশনের জন্য কি সূত্র জানি? 1/AC। আর কন্ডাকশনের জন্য L/SC, তাই এল না? বাই কে এ। কে, আচ্ছা, কে এটা আসতেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি মোটামুটি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে এই কি লিখতে পারবো? RC/1/AC কে কি লিখতে পারি? ইকুয়াল টু ডেল্টা টি বাই কিউ বাই এ লিখতে পারি। কারণ এই সি ইকুয়াল টু যদি আমি মানটা এখানে বসাই তাহলে এটা মানটা উল্টে গেলে এটা আসতেছে, তাই না? তাহলে আরসি ইনস্টলেশনে আমরা কি লিখতে পারি? L/K কন্ডাকশনের জন্য।
লিখতে পারি না? এল বাই কে এটার একটা মান দেওয়া আছে, তার মানে সি ইনস্টলেশনের জন্য আমরা কি মান পাবো? এইটা। তাহলে আর সির মান যদি দেওয়া না থাকে, সাধারণত দেওয়া থাকে না, তাহলে কত ধরে নিতে হবে? 0.25 মিটার স্কোয়ার। ওকে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি কপার হয়, জি স্যার। যদি ইনসুলেশনটা কপার দিয়ে তৈরি হয়, তাহলে কপারের একটা মান দেওয়া আছে, কপারের মান দেওয়া থাকলে এটা দেওয়া থাকবে। মানে যদি দেওয়া না থাকে এটা তোমাকে ধরে নিতে হবে, আর যদি মান দেওয়া থাকে প্রবলেমে, সেক্ষেত্রে প্রবলেমে এই মানটা দেওয়া থাকবে, সাধারণত দেওয়া থাকে। ওকে, এখন যদি প্রশ্ন করো স্যার এই কে এর মানটা আসলো কোথা থেকে, আমি বলবো আমি পারবো না, কারণ এটা সায়েন্টিস্টরা অনেক রিসার্চ করে বের করে কয়েকটা মান তারা নির্দিষ্ট করে রাখছে। ঠিক আছে, কপারের জন্য এই মানটা এলটা কিন্তু কনস্ট্যান্ট, দেখো এলটা কনস্ট্যান্ট, কিন্তু কপারের জন্য এক মান, অন্য ম্যাটেরিয়াল হলে আরেক মান, এভাবে মানটা ভ্যারি করে। ওকে, thermal contact resistance is significant and can even dominate the heat transfer for good heat conduct such as metals, but can be discussed for poor heat conduct such as insulation. আচ্ছা, heat conduction in cylinder and স্পেয়ার্স। সিলিন্ডার আর স্পেয়ার্সের জন্য যদি আমি চিন্তা করি যে হিট কন্ডাকশনটা কিভাবে কাজ করতে পারে, ধরি হিট ট্রান্সফার থ্রু দ্য পাইপ ক্যান বি মেজার্ড এর স্টাডি অ্যান্ড ওয়ান ডাইমেনশন। তাহলে আমরা ধরে নিব এটা অবশ্যই স্টাডি হবে, হিট ট্রান্সফারটা সব জায়গায় সমান, সব দিক থেকে সমান হিট ট্রান্সফার করতেছে। ঠিক আছে, অ্যান্ড ওয়ান ডাইমেনশন মানে একদিকেই যাবে। The temperature of pipe depends on the direction only, radial direction, and can express as T equal to Tr. The temperature is independent of the azimuthal angle. কি আসলো আবার? আচ্ছা, azimuthal angle or the axial distance. azimuthal যাই বলো না কেন, এখন কথা হচ্ছে azimuthal অ্যাঙ্গেলটা কি, কেউ জানো? হ্যালো। না স্যার। আচ্ছা, এজিমিথাল অ্যাঙ্গেল হচ্ছে সূর্যের সাথে সূর্যর অবস্থানের সাথে একটা বস্তুর যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেটাই হচ্ছে এজিমিথাল অ্যাঙ্গেল, মানে কৌণিক অ্যাঙ্গেল বলতে পারি আমরা। কি ধরনের, আমরা একটা ফিগার দেখি, দেখো এটা যদি একটা পৃথিবী হয়, ওকে, এটা হচ্ছে নর্থ ডাইরেকশন, ওকে, এটা হচ্ছে নর্থ ডাইরেকশন, এটা হচ্ছে অবজারভার, ধরো এটা তুমি, তাহলে নর্থ ডাইরেকশনের সাথে সূর্য এখানে আসছে, ধরো যেখানেই থাকুক সূর্য এখানে আছে, এখান থেকে সূর্য করতেছে কি, তোমাকে আলো দিচ্ছে, এর ফলে নর্থ ডাইরেকশনের সাথে তোমার একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, এই অ্যাঙ্গেলটাকে বলতেছে এজিমিউথ। ঠিক আছে, এজিমিউথাল অ্যাঙ্গেল, বুঝা গেছে? আর যদি সরাসরি মাথার বরাবর আমি অ্যাঙ্গেলটা কল্পনা করি, মাথার সাথে যদি আমি কল্পনা করি, একটা হচ্ছে স্টার অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাঙ্গেল। আচ্ছা, আর একটু ভালোভাবে দেখি, এটা একটা প্লেন সারফেস, ওকে, আমরা উপর দিক সবসময় কি জানি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই না? সূর্য এখান থেকে কাকে আলো দিচ্ছে? আমাকে আলো দিচ্ছে। ঠিক আছে, পারপেন্ডিকুলারভাবে সূর্য যেই অ্যাঙ্গেলটা তৈরি করতেছে নর্থের সাথে, যেই অ্যাঙ্গেলটা থাকতেছে সেই অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? এজিমিউথ অ্যাঙ্গেল। বুঝা গেছে? বুঝতে পারছো? কৌণিক ভাবে যেটা করছে সেটাই সেটাই অ্যাজিমুথ এজিমিউথ অ্যাঙ্গেল, সূর্যের সাথে কৌণিকভাবে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাই এজিমিউথ অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, the জি স্যার। situation is approximate in practice in long cylinder pipes and spherical contains. আচ্ছা, হিট কন্ডাকশন ইন সিলিন্ডার অ্যান্ড স্ফেরিক্যাল। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল যদি একটা মাধ্যম ধরি, সিলিন্ড্রিক্যাল মাধ্যমে কি থাকে? এটা পুরুত্ব থাকে, সিলিন্ডারের একটা পুরুত্ব থাকে না, যে লোহা দিয়ে তৈরি হয় তার একটা পুরুত্ব আছে না?
মানে বাইরের একটা সারফেস আর ভিতরের একটা সারফেস, এই দুটার মধ্যে ব্যাসার্ধ আছে না? ধরো বাইরের ব্যাসার্ধ হচ্ছে R2, ভিতরের ব্যাসার্ধ হচ্ছে R1, বাইরের রেডিয়াস হচ্ছে R2, ভিতরের রেডিয়াস R1, ভিতরের টেম্পারেচার হচ্ছে T1, বাইরের টেম্পারেচার হচ্ছে T2, কে হচ্ছে কি ম্যাটেরিয়াল দিয়ে সেটা তৈরি, ঠিক আছে? আমরা কি জানি কন্ডাকশনের ক্ষেত্রে? এই সূত্রটা জানি ফুরিয়ার্স ল, ঠিক আছে? ফুরিয়ার্স ল সূত্রটা জানি। এখন এই ইয়াটাকে আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করবো কীভাবে? R1 থেকে R2-তে, R1 থেকে R2-কে, ঠিক আছে? আর কে কে কিসে করব? টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে T1 থেকে T2, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসতেছে? A ইকুয়াল টু 2πRL। 2πRL কেন? সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে 2πRL। সিলিন্ডারের ক্ষেত্রফল কি? 2πRL। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? লন R2/R1 আসবে। লন R2/R1-কে এখানে নিয়ে আসলাম, এ তো এ থাকতেছে, এদিকে নিয়ে আসলাম, এটাই থাকলো। আর এটাকে করলে কি আসবে? T2/-T1 থাকবে, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে T1/T2 হয়ে যাবে। ওকে, ইন্টিগ্রেশন বুঝতে পারোনি এমন কেউ আসো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন এটাকে আমি এইটাকে লিখে এইটা ইকুয়াল টু লিখতেছি আর সিলিন্ডার। তাহলে আর সিলিন্ডার রেজিস্ট্যান্স সিলিন্ডার ইকুয়াল টু কি লেখা যায়? রেজিস্ট্যান্স সিলিন্ডার ইকুয়াল টু লেখা যায় লন R2/R1 ডিভাইডেড বাই 2πLk, মানে ইন আউটার রেডিয়াস লন আউটার রেডিয়াস ডিভাইডেড ইনার রেডিয়াস, আর কি থাকতেছে 2π লেন্থ, L ইকুয়াল টু লেন্থ, আর কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাকশন রেজিস্ট্যান্স অফ দ্য সিলিন্ড্রিকাল রেল, সিলিন্ড্রিকাল রেলের কন্ডাকশন রেজিস্ট্যান্স কি হচ্ছে? T1/T2/R সিলিন্ডার। ওকে, আচ্ছা। জি স্যার। এই স্পিরিক্যাল শেল উইথ স্পেসিফিক ইনার ডায়ামিটার কথা বলছে R1 আর আউটার হচ্ছে R2, টেম্পারেচার হচ্ছে T1, এটা হচ্ছে T2। তাহলে এইটাই আমরা পাইলাম কি? T1 - T2 ডিভাইড বাই R সিলিন্ডার, T1 - T2 ডিভাইড বাই R সিলিন্ডার। এখন যদি স্পিরিক্যাল হয় সেটা, এটা তো সিলিন্ডার পাইলাম তাই না? এটা জি সিলিন্ডারের স্যার। ক্ষেত্রে। আর যদি সিলিন্ডারে স্পেরিক্যাল হয় তাহলে স্পেরিক্যালের ক্ষেত্রে ওখানে স্পিরিক্যাল 2πRL ছিল, 2πRL ছিল স্পেরিক্যালের। আর যদি স্পেরিক্যালের ক্ষেত্রফল হয় কি হবে? 4πR স্কোয়ার। আর স্কোয়ার তো হবে না, এখানে দুটো আর আছে, তাহলে R1 ইন্টু R2, দুটো আর, ঠিক আছে? 4π জি স্যার। R1 হাই R2। স্যার। আর একটা কন্ডাক্টিভিটি ম্যাটেরিয়াল থাকতেছে, একই জিনিস, খালি সিলিন্ডারের জন্য একটা হচ্ছে আর স্পেরিক্যালের জন্য আরেকটা হচ্ছে। আচ্ছা, হিট কন্ডাকশন ইন সিলিন্ডার অ্যান্ড স্পেরিক্যাল। তাহলে হিট কন্ডাকশন যদি আমি চিন্তা করি, রেজিস্ট্যান্সের কথা যদি চিন্তা করি, তাহলে কি T1/T1/R টোটাল, ঠিক আছে? আর টোটাল কেন আসতেছে? এখানে হচ্ছে কনভেনশন, এখানে হচ্ছে সিলিন্ডার, আবার এখানে হচ্ছে কনভেনশন। কেন কনভেনশন? এটা তো ফাঁপার মধ্যে দিয়ে একটা ফ্লো হচ্ছে, সেজন্য এটা কনভেনশন। আর এটা তো সলিডের কি হবে? কন্ডাকশন। আর এটাও কিন্তু কন্ডাকশন। বাইরের মাধ্যমে, কনভেনশন। কিন্তু এয়ার বা যে ম্যাটেরিয়াল ইয়াটা থাকুক সেটা কি হয়? ফ্লো হয়। যদি ফ্লো হয় তাহলে সেটা কনভেনশন, আর যদি স্টেডি থাকে সেটা হচ্ছে কন্ডাকশন, ঠিক আছে? তাহলে এই তিনটারই যোগফল এই আর টোটাল। তাহলে আর কনভেনশন, আর সিলিন্ডার, আর কনভেনশন 2। কনভেনশনের জন্য আমরা সূত্র পাবো এটা, ঠিক আছে? আর এটার জন্য পাবো এটা, এটার জন্য এটা, একই জিনিস, ঠিক আছে? এখন এইটা আসলো কোথা থেকে? 2πRL। 2πRL আসলো কই থেকে? স্যার ক্ষেত্রফল মানে রাইট, সারফেস এরিয়া। ক্ষেত্রফল। এটা হচ্ছে কার ক্ষেত্রফল? এই যে এটার ক্ষেত্রফল, সিলিন্ডারে। এরিয়া। ঠিক আছে? সিলিন্ডারের ক্ষেত্রফল। আর এখন যদি আমি স্পেরিক্যাল বলি তাহলে স্পেরিক্যাল ক্ষেত্রফল আসবে 4πR1 স্কোয়ার। 4πR স্কয়ার। জি এইটাই স্যার। R1 স্কোয়ার। কিন্তু যদি দুটায় আসে তখন 4πR1 R2 আসতেছে, আবার বাইরে তো একটাই, তাহলে 4πR2 স্কোয়ার। ওকে, এই তিনটার যোগফল কি? আর টোটাল। এইটা যদি করি তাহলে এই গোটাটার থার্মাল রেজিস্ট্যান্স আমরা পাবো। The thermal resistance network of a cylinder shell subject to convection from the both inner and outer sides. বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন। এখন ইনসুলেশন যদি করি তাহলে কি হয়? যদি আমরা ইনসুলেশন করি, ভিতরে দেখো ইনসুলেশন করছি,
ঠিক আছে? ইনসুলেশন করলে কি হতে পারে, ইয়াটা ঠিক থাকতেছে আমার, R1 R2 ঠিক থাকতেছে, টেম্পারেচার এখানে আসছে একটা, এইটা একটা, ঠিক আছে, আর একবারে বাইরে একটা। এখন কিভাবে হইলো এটা আমরা একটু দেখি। এডিং মোর ইনসুলেশন টু দ্য ওয়াল, আমরা যদি ওয়ালে ইনসুলেশন দিয়ে দেই, দিলাম টু দ্য, এটি অলওয়েজ ডিক্রিজিং দ্য হিট ট্রান্সপোর্ট। ইনসুলেশন দেওয়ার ফলে কি এখান থেকে হিট যাবে এখানে, বা বাইরে থেকে হিট আসবে? না আসবে, স্যার। আসবে, না খুবই স্যার। কম, বাধা প্রদান করবে আর কি, ঠিক আছে। হুম, অ্যান্ড এডিং ইনসুলেশন অলওয়েজ ইনক্রিজ দ্য থার্মাল রেজিস্ট্যান্স, যত আমি ইনসুলেশন দিব থার্মাল রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাবে। তার মানে রাস্তায়, একটা রাস্তার মধ্যে যত আমি অবস্টেকল দিব, বাসের গতি বা তোমার কারের গতি বা বাইকের গতি তত কমে যাবে, তাই না? এটাই হচ্ছে রেজিস্ট্যান্স উইদাউট ইনক্রিজিং দ্য কনভেকশন রেজিস্ট্যান্স। আচ্ছা, ইন এ সিলিন্ড্রিক্যাল পাইপ অর স্ফেরিক্যাল শেল দ্য এডিশনাল ইনসুলেশন ইনক্রিজ দ্য কন্ডাকশন resistance of the insulation layer but decreasing the convection resistance of surface because of the increase of the outer surface area of the convection। এর বাইরে যদি আমি ইয়া করি, ধরো সে, আচ্ছা এটাই ধরো, এইটা কি করছিল আগে, আর ছিল এতটুকু, এখন এটা দেওয়ার জন্য আর কি হয়েছে, সার্ফেস এরিয়া বাড়ে গেছে না? কোনো কিছু অ্যাড করলে তার সার্ফেস এরিয়া বেড়ে যাচ্ছে না? আগে তো জি এতটুকু স্যার। ছিল, সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। কনভেনশনের ক্ষেত্রে কি হয়, দ্য কনভেনশনাল রেজিস্ট্যান্স অফ দ্য সারফেস, ঠিক আছে, দ্য ইনসুলেশন লেয়ার বা ডিক্রিজ দ্য কনভেনশন আর রেজিস্ট্যান্স, কনভেনশনাল রেজিস্ট্যান্স কি হয়, কমে যায়। দ্য হিট ট্রান্সফার ফ্রম দ্য পাইপ মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং অন হুইচ ইফেক্ট ডমিনেটস। হিট ট্রান্সফার ফ্রম দ্য পাইপ, এই পাইপের মধ্যে হিট ট্রান্সফার হয় বাড়বে না হয় কমবে, এখন সেটা কি করবে, ডিপেন্ড করবে কার উপর, একটা হচ্ছে কন্ডাকশনের উপর আর একটা হচ্ছে কনভেনশনের উপর। An insulation cylinder pipe exposes the conventional from the outer surface and the thermal resistance network associated it। আচ্ছা, একটা আমি যদি কিউ ধরি, এটার টেম্পারেচার কি হচ্ছে এখানে T1, আর বাইরের কত হচ্ছে ইনফিনিটি, আমি জানি না বাইরের তাপমাত্রা কত, ঠিক আছে, বাইরে থেকে কত তাপমাত্রা আসতেছে আমি জানি না, সূর্যের তাপমাত্রা ইনফিনিটি ধরতেছে, তাহলে এই দুটার ডিফারেন্স কি হবে, T1 মাইনাস T2, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স কি হবে, একটা হচ্ছে ইনার রেজিস্ট্যান্স, একটা হচ্ছে এই যে এইটা ইনার রেজিস্ট্যান্স, আরেকটা কি হচ্ছে কনভেনশনাল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কিন্তু আর হচ্ছে না, কারণ এখান থেকে রেজিস্ট্যান্সের জন্য, এই যে ইনসুলেশনের জন্য কোনো তাপ বাইরে যেতে পারতেছে না। আগে দেখো, আগে আমরা তিনটা পাইছিলাম তাই না, 1 2 3, কিন্তু এখন এখানে আমি ইনসুলেশন দিয়ে দিছি, ইনসুলেশন দেওয়ার ফলে এই কনভেনশনটা আর যাচ্ছে না বাইরে, তাহলে আমার কয়টা রেজিস্ট্যান্স থাকবে, দুটা রেজিস্ট্যান্স থাকবে না, এটা একটা, এটা একটা, দেখো এটা একটা, এটা একটা, দুটা রেজিস্ট্যান্স থাকতেছে, এই রেজিস্ট্যান্সকে কিন্তু আমি আর পাচ্ছি না। তাহলে একটা রেজিস্ট্যান্স কি পাচ্ছি, একটা হচ্ছে ইনার রেজিস্ট্যান্স এটা, আর একটা হচ্ছে আমার কি কনভেনশনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। ইনার রেজিস্ট্যান্স এইটা কোথা থেকে আসলো, এটাও দেখো আমরা এই যে এখানেই পাইছি, ওকে, এই যে সিলিন্ডারের ভিতরে রেজিস্ট্যান্স আমরা এই সূত্রটা পাইছি, তো ওইটাই বসাই দিছি এখানে, ওকে। আর এটা তো কনভেনশনের জন্য রেজিস্ট্যান্স, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এতটুকু কি মাথায় ঢুকছে, আমার এখন কেটে যাবে। আচ্ছা, ওকে, এতদূর তো করলাম, এখন হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন। ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন, এখন ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশনটা কি, দ্য ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন অফ এ সিলিন্ডার বডি
সিলিন্ড্রিক্যাল বডির ইনসুলেশনটা কি হবে, কে বাই এইচ হবে। আর ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন অফ স্পেরিক্যাল ওয়াল যদি হয়, স্পেরিক্যাল শেল যদি হয়, তাহলে সেটা আসবে 2k বাই এইচ। ওকে, এটা মনে রাখতে হবে। সিলিন্ডারের ক্ষেত্রে আসবে কে বাই এইচ, আর স্পেরিক্যাল শেলের জন্য আসবে 2k বাই এইচ। দ্য লার্জেস্ট ভ্যালু অফ দ্য ক্রিটিক্যাল রেডিয়াস উই আর লাইকলি টু এনকাউন্টার ইজ আর ম্যাক্সিমাম এইচ। যদি এটা ধরি তাহলে এর মান দেওয়া আছে 0.005 ওয়েবার পার মিটার ডিগ্রি সেলসিয়াস, ওয়েবার পার মিটার স্কোয়ার ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি কনভার্সন করি তাহলে আসতেছে 1 সেন্টিমিটার। We can insulate hot water or steam pipes freely without worrying about the possibility of increasing the heat transfer by insulating the pipe. কি বলতেছে, কথা শোনা যাচ্ছে? জি স্যার। We can জি insulate, স্যার। আমরা ইনসুলেট করতে পারি হট ওয়াটার অর স্টিম পাইপস, হট ওয়াটার বা বাষ্প, স্টিম পাইপস ফ্রিলি উইদাউট ওয়ারিং, কোনো চিন্তা ছাড়াই, অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ ইনক্রিজিং দ্য হিট ট্রান্সফার ইনক্রিজ বাই ইনসুলেটিং দ্য পাইপ। পাইপের মধ্য দিয়ে আমরা যদি হট ওয়াটার বা যদি সার্কুলেট করতে পারি, আমরা বিনা চিন্তা করেই, মানে কোনো চিন্তা ছাড়াই এটা করতে পারি, কারণ এটার মাধ্যমে আসলে কোনো ধরনের কি হবে না, হিট ট্রান্সফারটা ইনক্রিজিং হয় না। আচ্ছা, বাসায় যদি ফ্রিজের দরজা খোলা রাখো তাহলে কি হয় বলো দেখি, রুমের টেম্পারেচার বাড়বে না কমবে? কমবে। কমবে। কেন কমবে? ঠান্ডা ঢুকবে? ফ্রিজের লো টেম্পারেচার যেটা আছে সেটা স্যার বাতাসে প্রবেশ করবে, রুম টেম্পারেচারের সাথে মিশে যাবে। আচ্ছা, এখন এটার জন্য তোমাদেরকে জানতে হবে যে ফ্রিজ কিভাবে কাজ করে। ফ্রিজ করে কি, বাইরের টেম্পারেচারটা নিয়ে নিজে ঠান্ডা হয়, ঠিক আছে? বাইরের টেম্পারেচারটা নিয়ে ঠান্ডা হয়ে গরম টেম্পারেচারটা বাইরে ছাড়ে দেয়। ওকে, তোমাদের ফ্রিজ পড়াবো, ফ্রিজের তোমাদের মধ্যে ইয়া আছে। তুমি যদি দরজা খোলা রাখো ফ্রিজের, তাহলে টেম্পারেচারের কোনো পরিবর্তনই হবে না। জি স্যার, রুম টেম্পারেচার তাহলে তো ফ্রিজের স্থির ভিতরে থাকবে। টেম্পারেচারও ঠিক ওইটাই থাকবে। হ্যাঁ, টেম্পারেচার যা আছে তাই হবে, টেম্পারেচার কোনো ডিফারেন্স হবে না। এমন না যে ফ্রিজ খুলে রাখলাম রুম ঠান্ডা হয়ে গেল, এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, ফ্যান জোরে ঘুরলে বিদ্যুৎ বেশি খরচ হয় না আস্তে ঘুরলে? তো সেম। 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 আচ্ছা, এখানে একটা ফিগার আছে, ফিগারের কিছু নেই হুদাই। ফিজিক্যাল মেকানিজম অফ কনভেনশন, আমরা কন্ডাকশন পড়লাম, এখন আমরা পড়বো কীভাবে কনভেনশন। ঠিক আছে, কনভেনশনে কী হবে, ফ্লুইডটা কী হবে, মোবিলাইজড হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাই না? কি থাকবে না, স্টেশনারি থাকবে না। কন্ডাকশন অ্যান্ড কনভেনশন বোথ রিকোয়ার দ্য প্রেজেন্স অফ ম্যাটেরিয়াল মিডিয়াম, বাট কনভেনশন রিকোয়ার ফ্লুইড মোশন। দুটারই কিন্তু একটা ম্যাটেরিয়াল দরকার হিট ট্রান্সফার করার জন্য, কিন্তু কনভেনশনের জন্য কি দরকার, ফ্লুইডের মোশন দরকার, তাই না? যে ফ্লুইডের মোশন দরকার। কনভেনশন ইনভলভস ফ্লুইড মোশন অ্যাজ ওয়েল অ্যাজ হিট কন্ডাকশন, Convention involves fluid motion as well as heat conduction. Heat transfer through a solid is always by conduction. সলিডের জন্য অলওয়েজ কি হবে এটা আমরা জানি, সেটা হচ্ছে conduction. Heat transfer through a fluid is by convention in the presence of bulk fluid motion and the by conduction in the absence of it. যদি bulk fluid motion থাকে সেটা হবে convention, আর যদি ফ্লুইডটা না থাকে সেটা হয়ে যাবে conduction. Therefore, conduction in a fluid can be viewed as the limited case of convention corresponding the case of quickness of fluid. Physical mechanism of convention. Physical mechanism আসলে কি কাজ করে কনভেনশনে, ফ্লুইডের মেকানিজমটা কি, কিভাবে সেটা কাজ করে ফিজিক্যালি যদি আমি চিন্তা করি। দ্য ফ্লুইড মেকানিজম, the fluid motion enhances heat transfer since it brings warmer and cooler chunks of fluid into the contacts initial of higher rates of conduction at the greater number of sites in a fluid. The rate of heat transfer through a fluid is higher by convention than is by the conduction. তাহলে হিট ট্রান্সফারের ক্ষমতা কার বেশি, কনভেকশনের। কনভেকশনের হিট ট্রান্সফারের ক্ষমতাটা
বেশি, দ্য rate of heat transfer through a fluid is much higher by convection than it is by conduction. In fact, the higher the fluid velocity, the higher rate of fluid transfer. যত ফ্লুইডের ভেলোসিটি যত বাড়বে হিট ট্রান্সফার তত বাড়বে, মানে যত তাড়াতাড়ি বাড়বে তো হিট ট্রান্সফার তত তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় সে নিয়ে যাবে। ঠিক আছে, হিট ট্রান্সফার থ্রু এ ফ্লুইড বিটুইন টু প্যারালাল দরকার নাই। কনভেনশন হিট ট্রান্সফার, কনভেনশন হিট ট্রান্সফার আমরা কী ল ব্যবহার করি? নিউটনস ল। ঠিক আছে, কনভেনশন হিট ট্রান্সফারের জন্য আমরা কোন ল ব্যবহার করি? আমরা নিউটনস ল ব্যবহার নিউটনস করি। কুলিং আচ্ছা, জি এটা স্যার। কারো কনভেনশন কার উপর ডিপেন্ড করবে? কনভেনশন হিট ট্রান্সফার থ্রুলি ডিপেন্ডস অন দ্য ফ্লুইড প্রপার্টিস। কিসের উপর? ডাইনামিক ভেলোসিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, ডেনসিটি, স্পেসিফিক হেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লুইড ভেলোসিটি। এই সব কিছুর উপর ডিপেন্ড করবে কি? কনভেনশন। ঠিক আছে, ইট অলসো ডিপেন্ডস অন দ্য জিওমেট্রি অ্যান্ড দ্য রাফনেস অফ দ্য সলিড সারফেস। সারফেসের রাফনেসটা কেমন তার উপরও নির্ভর করবে এইটা কিভাবে কনভেনশনটা কিভাবে কি হচ্ছে হিটটা ট্রান্সফার করতেছে। ইন এডিশন টু দ্য টাইপ অফ ফ্লুইড ফ্লো সাচ এস বিং স্ট্রিমড অর টার্বুলেন্ট। এখন স্ট্রিমলাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, এটা ফির দুটা টার্মস আছে ফ্লুইডে। ঠিক আছে, আর টার্বুলেন্ট ফ্লো নামে একটা টার্ম আছে। টার্বুলেন্ট ফ্লো কি? টার্বুলেন্ট ফ্লো জানতে গেলে তোমাদেরকে নাম্বার জানতে হবে, এটা তোমাদেরকে অন্যদিন পড়াবো টার্বুলেন্ট ফ্লোটা। ওকে, ফ্লুইডের কয়েকটা স্পেসিফিক মানে স্টেডি, আনস্টেডি, মোশন, নন মোশন, টার্বুলেন্ট ফ্লো, নিউটনস ফ্লো, তারপর আর কী কী ফ্লো আছে, এই সব ফ্লোগুলো একদিন তোমাদেরকে বুঝাই দেব। ওকে, এটা ফ্লুইড মেকানিক্স, তোমাদের তো ফ্লুইড মেকানিক্স নাই। তাহলে নিউটনস লোর কুলিং সিস্টেমটা আমরা কি জানি? এইচ ইকুয়াল টু টিএস বাই টি ইনফিনিটি। কনভেনশনের জন্য কী হবে? যদি এরিয়া যদি আসে তাহলে এইচ হচ্ছে কনভেনশন হিট ট্রান্সফার, হিট হচ্ছে ট্রান্সফার সারফেস এরিয়া, টেম্পারেচার অফ দ্য সারফেস, টেম্পারেচার অফ দ্য ফ্লুইড সারফেস, এগুলো আমরা জানি। আচ্ছা, কনভেনশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ, দ্য রেট অফ হিট ট্রান্সফার বিটুইন এ সলিড সারফেস অ্যান্ড দ্য ফ্লুইড পার ইউনিট সারফেস এরিয়া পার টেম্পারেচার ডিফারেন্স। ফ্লুইড ফ্লো, নন স্লিপ কন্ডিশন, বাউন্সি লেয়ার, আর কিচ্ছু নাই, এই পর্যন্ত থাক। নেসেন্ট নাম্বার এগুলো পরে করাবো, কয়েকটা নাম্বার আছে। নাসেন্ট নাম্বার আছে, প্রেডেন্ট নাম্বার, ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। ওকে, নেক্সটে নাম্বার করাবো নেক্সট থেকে, এগুলো পড়ে নিও, এটা কিছু নেই আমারই।